এই কথা বলে তারা সবাই বেরিয়ে যায়। ঘরের দরজা বন্ধ হতে যারা হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে। বুকের ভেতর আতঙ্ক জমে থাকে। মা, আমি কি করব? আমি বিয়ে করব না। মার্জিয়া বেগম মেয়েকে বুকে টেনে নেন, চোখের পানি মুছে দেন। কাঁদে না মা, ভয় পাবি না, আল্লাহ আছে, তুই আমার কাছে নিরাপদ। কিন্তু মা মেয়ে দুজনেই জানে ক্ষমতার দাপটে রহিম যা বলছে তাই করবে। সন্ধ্যায় তাদের ঘরের সামনে আবার আসবে সে। বাইরে সকালের আলো তখন আরো উজ্জ্বল হয়ে উঠেছে, কিন্তু এই ভাঙাচোরা ঘরের ভেতর অন্ধকার আর ভয় যেন আরো ঘন হতে থাকে। যারা ভেতর ভেতর ভেঙে পড়লো, একটা প্রতিজ্ঞা করে বসে, যে করেই হোক এই বদমাইশ রহিমকে বিয়ে করবে না সে, বরং নিজের মর্যাদা রক্ষা করে যে করেই হোক করবে। চোখে মুছে তাড়াতাড়ি নিজের মোবাইল খুঁজতে থাকে যারা। মোবাইলটা পেয়ে তাড়াতাড়ি আরমানকে কল করতে থাকে, কিন্তু কেউ ফোনটা রিসিভ করছে না। একবার দুবার এমন করতে করতে অনেকবার কল দিয়ে ক্লান্ত হয়ে হঠাৎ মাথা আসে জাহেদের কথা, তাকে কল করলেই তো আরমানকে পাবে, তাড়াতাড়ি কল করতে না। কিন্তু ফোন নাম্বার তো নেই। এখন কি করবে সে? কিছুক্ষণ চিন্তা করে ফিহার কথা মনে পড়ে। ফিহার কাছে তো জাহেদের নাম্বার থাকবে। ফোন করে ফিহাকে, কল রিসিভ হতে যারা কান্নারত কণ্ঠে বলে, ফিহা। বান্ধবীর এমন করুণ সুর শুনে কলেজে কামড় লাগে। জানু, কি হয়েছে তোর? কান্না করছিস কেন? যারা ফিহাকে সব ঘটনা খুলে বলে, কাল দুপুরের ঘটনা সহ এখন সকালে সব কিছু। যারা ফিহাকে বলে যেন সে জাহেদকে কল করে বলে সবটা, আর আরমানকেও জানাতে, না হলে অনেক দেরি হয়ে যাবে। ফিহা যারাকে শান্ত হতে বলে, সে এক্ষুনি জাহেদকে কল করে বলবে সবটা, আর সে মিমকে নিয়ে এক্ষুনি ওদের বাড়িতে আসছে। ফিহা কলটা কেটে দেয়। ফিহার কথায় যারা একটু স্বস্তি পেল। তার বিপদে ফিহা আর মিম সবসময় পাশে থাকে। এদিকে জাহেদরা সকলেই মাত্র সকালের নাস্তা করতে বসেছে। বারান্দায় ছোট টেবিলে সাজানো জালপুরি, ভাজি, ডিম। জাহেদ মজা করে জিনিয়াকে খোঁচাচ্ছে, আর রুহানের পাশে রাশেদ চুপচাপ খেতে বসেছে। ঠিক তখনই ফিহার কল এলো জাহেদের ফোনে। এমন সময় ফিহার কল আসায় জাহেদ হতবাক হয়। সে অবাক হয়ে ফোন ধরল। হ্যালো ফিহা, এই সকালে কল করলে যে? খুব মিস করছো বুঝি? ফোনের ওপাশ থেকে তড়িঘড়ি করে শোনা গেল। সিরিয়াস সময় এমন মজা করতে দেখে ফিহার রাগ তুঙ্গে উঠে যায়। জাহেদকে ধমক দিয়ে বলে, চুপ করুন, সবসময় মজা ভালো লাগে না। ফিহার হঠাৎ এমন রিয়েক্ট করা জাহেদের কাছে খটকা লাগে। কি হয়েছে, এত রেগে আছো কেন? রহিম রহিম জানুকে জোর করে বিয়ে করতে চাইছে। আজ সন্ধ্যায় ওদের বাড়িতে নাকি কাজী নিয়ে আসবে। মুখে খাবার দিচ্ছিল সে। ফিহার কথা শুনে হাত থেকে পড়ে গেল খাবারটা জাহেদের। কি বলছো তুমি? রোহান আর জিনিয়া দুজনই থমকে গেল ও জাহেদকে এমন চিন্তিত দেখে। জিনিয়ার চোখে আতঙ্ক, রোহানও কিছু একটা খটকা লাগছে। কি হয়েছে ভাইয়া? রোহান জাহেদের কাছ থেকে মোবাইল নিয়ে লাউড স্পিকারের দেয়। ফিহা তখন ফোনে সব কিছু খুলে বলছে। রহিম কাল দুপুরে জারাদের বাড়িতে গিয়ে ভাঙচুর করেছে, জোহানের মাথায় আঘাত করে, সকালবেলার হুমকি, বিয়ের জন্য জিনিসপত্র রেখে যাওয়া, এভরিথিং সব। ফিহার সব কথা শুনে বসা থেকে জাহেদ দাঁড়িয়ে পড়ল। আল্লাহ, এত কিছু হয়ে গেছে আর তুমি আমাকে এখন জানাচ্ছ? রোহান কপালে হাত চাপল। চেয়ারম্যানের ছেলে, মানে ওই হাদামখোরটা ওই দিন মেরে পুঁতে রেখে আসলে আজ আর এমনটা হতো না। জিনিয়ার মুখ সাদা হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, যারার অন্য কোথাও বিয়ে হতে দেয়া যাবে না। তাদের আলোচনার মাঝখানে একমাত্র রাশেদ কিছুই বুঝতে পারল না। কি বিষয় নিয়ে কথা হচ্ছে? আপনারা সবাই এত চিন্তিত কেন? কেউ কোনো কিছু উত্তর দিল না, শুধু চোখাচোখি হলো। জাহেদ গম্ভীর গলায় বলল, চলো, সবার এখনই ভাবিদের বাড়িতে যেতে হবে। মিম আর ফিহা অনেক আগেই চলে এসেছে। তারা এসে দেখে যারা বসে কান্নাকাটি করছে। বাড়িটাও কেমন তছনছ হয়ে আছে। মিম আর ফিহা যারাকে শান্ত করার চেষ্টা করছে। মার্জিয়া বেগম ওদের দুজনকে দেখে মন একটু হলেও সাহস পেলেন। মার্জিয়া বেগম ঘরের জিনিসপত্র ঠিক করছিলেন, যারা ও মায়ের কাজে সাহায্য করছে। মিম আর ফিহাও বসে থাকেনি, সবাই মিলে একসাথে কাজগুলো করছে। এত কিছুর মাঝে যারার মন এখন শুধু আরমানের কথা ভাবছে। পাঁচান লোক এতগুলো কল মেসেজ করার পর একটা রিপ্লাই দিল না। আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন, কি নিষ্ঠুর আপনি। আপনার কাছে থেকে এতটা কষ্ট পাবো আশা করিনি। লাগবে না ওই লোককে, আমার কারো ভালোবাসা দরকার নেই। বিয়ে করে নিবে সে বদমাস রহিমকে।
যারাদের বাড়ির রাস্তায় গাড়ি ঢুকে না বলে বড় রাস্তায় গাড়ি রেখে আসতে হয় রোহানদের। সকাল 11টার দিকে তারা সবাই একসাথে যারাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়ির চারপাশে অবস্থা দেখে কেমন নীরব হয়ে আছে। হালকা ভাঙাচড়া টিনের ঘরটা যেন আরও বেশি দমবন্ধ লাগছিল। যা তাড়াতাড়ি করে যারাদের দালান ঘরের সদর দরজার বেল বাজায়। ড্রয়িং রুমে কাজ করছিল যারা। দরজা খুলে যখন যারা জিনিয়াদের দেখলো, বুকটা হালকা হয়ে গেল, চোখ ভিজে গেল, মনে একটু সাহস ফিরে পেল। দরজায় বেল বাজার শব্দ শুনে মার্জিয়া বেগম, মিম আর ফিহাও চলে আসে। জিনিয়াকে দেখে এখানে মার্জিয়া বেগম খুব অবাক হয়। তারা হঠাৎ এখানে? বাবা, তোমরা হঠাৎ করে এখানে? জিনিয়া মার্জিয়া বেগমের হাত ধরে বলে, আন্টি, আপনি আমাকে মেয়ের মতো দেখেন। এখন আপনার বিপদের সময় আমরা যদি না থাকি তাহলে কেমন সন্তান হলাম? হ্যাঁ আন্টি, আপনাদের বিপদ আর আমরা আসবো না, এটা কেমন করে হয়? আমরা যে বিপদে আছি এটা তোমাদের কে বলেছে? আমি বলেছি আন্টি। মার্জিয়া বেগম চিন্তিত ও ভয় নিয়ে বললেন, তোমরা এই গ্রামের মানুষ নও, তোমাদের বিপদ হতে পারে, আর আমি চাই না আমাদের জন্য কেউ সমস্যায় পড়ুক। তোমরা চলে যাও। জিনিয়া মার্জিয়া বেগমকে ঘরের ভেতর নিয়ে এসে সোফায় বসায়। ভরসা রাখুন আন্টি, আমাদের কিচ্ছু হবে না, আর আপনাদেরও কিছু হতে দেব না আমরা। এই তো, এই এত কিছুর মাঝে মিম শুধু একজনের দিকে তাকিয়েছিল, রাশেদ। এই মানুষটাকে এখানে দেখবে, এটা আজ যেন শেষ একটা স্বপ্ন তার কাছে। সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর কি অদ্ভুতভাবে দেখা হয়ে যাচ্ছে বারবার, কিন্তু আফসোস এই মানুষটা তাকে চিনে না। রাশেদ খেয়াল করে মিম তার দিকে তাকিয়ে আছে, কিন্তু এই মেয়েটাকে তার চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছে মনে হচ্ছে। হঠাৎ মনে পড়ে কাল এখানে আসার সময় রাস্তায় দেখেছিল, কালো ওর দিকে তাকিয়েছিল কেমন করে, আর আজকেও সেম একইভাবে তাকিয়ে আছে। গায়ের রংটা চাপা হলেও মেয়েটা দেখতে মিষ্টি। রাশেদ মিমের দিকে তাকিয়ে এগিয়ে গিয়ে বলে, কি আন্টির মেয়ে, এইভাবে তাকিয়ে আছো কেন? কাল ওইভাবে তাকিয়েছিলে? রাশেদের কথা মিম লজ্জা পড়ে যায়, কিন্তু উত্তর করলো না, এড়িয়ে গেল রাশেদকে। চুপচাপ গিয়ে যারার সাথে দাঁড়িয়ে থাকে। মিমের এমন আচরণে ভ্রু কুচকে যায় রাশেদের, কিন্তু বেশি পাত্তা দিল না বিষয়টা। জিনিয়া যারাকে জড়িয়ে ধরল। চিন্তা করো না, আমরা আছি তো। জায়দা রোহান ও ইশারায় বুঝায়, ভয় পেও না, আমরা আছি। কিন্তু সেই মুহূর্তে যারা খুঁজতে থাকে একজনকে, চারিদিকে তাকায় বারবার, কিন্তু ওই মানুষটার দেখা মিলে না। লজ্জার মাথা খেয়ে আস্তে করে প্রশ্ন করলো জিনিয়াকে, উনি কোথায়? উনি আসেনি? যারা প্রশ্নটা রেহানের কানে আসে, রোহান তাই ধীরে ধীরে উত্তর দিল, আরমান পরশুদিন ময়মনসিং গেছে অফিসিয়াল কাজে। কেন, তুমি জানো না? এই অবসরে যারা বুক হুড়মুড় করে ভেঙে পড়লো, চোখে এক নিস্তেজ শূন্যতা ছুট কেঁপে উঠল। মানে? জিনিয়া তাড়াতাড়ি তাকে জড়িয়ে ধরল। কান্না করে না বোনও, আরমান ভাই ফিরে আসবে, আমরা সবাই আছি। মার্জিয়া বেগম যারাকে বললেন ওদের সবাইকে যেন ওর রুমে নিয়ে যায় বসায়। জোহানও অনেকক্ষণ ধরে একা আছে, ওদের দেখলে ছেলেটাও একটু ভালো লাগবে। তিনি দুপুরে খাবারের ব্যবস্থা করছেন। সব তো নষ্ট করে গেছে পশুগুলো, এখন এতগুলো ছেলে মেয়েদের না খাইয়ে রাখা যাবে না। ঘরে কিছু টাকা ছিল, এই নিয়ে তিনি বাজারে চলে গেলেন। সবাই যারা রুমে চলে যায়। জোহান যারা রুমে শুয়ে আছে। এই বাচ্চা ছেলেটা কেমন অবস্থায় দেখে জিনিয়াদের সবার বুকটা মুচড়ে উঠে। কি একটা অবস্থা হয়ে গেছে, এই মুখটাও শুকিয়ে গেছে। জিনিয়া গিয়ে জোহানের মাথার কাছে বসে, আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে দিতেই জোহান চোখ খুলে তাকায়। জিনিয়াকে দেখে মনটা যেন নিচে ওঠে জোহানের। কিউটি, তুমি এসেছো? হ্যাঁ ভাইয়া, তোমার এই অবস্থা আর আমি আসবো না বলো? জিনিয়া তাকে ভাই বলাটা পছন্দ হলো না। উজ্জ্বল মুখটা কালো হয়ে গেল, বলল, আমাকে ভাই বলবে না কিউটি, আমি বড় হয়ে বিয়ে করব তোমায়। আগে বিছানায় হিসু করার বয়স পার করো। বয়স কত তোমার? নাক টিপলে দুধ বের হবে, এখন বিয়ের চিন্তা করে। আতটুকু বলে থামে রোহান। সে আবার বলে, অন্যের জিনিসে চোখ দেওয়ার কিন্তু মির্জাফরের কাজ। আমাকে একদম মির্জাফর বলবে না। তো কি বলবো, মাথা ফাটিয়ে বিছানায় শুয়ে আছো? তারপরও বিয়ে করার ভূত মাথা থেকে যায়নি। আহা, কি শুরু করেছেন আপনি? আগে ভাইয়াকে ফোন করুন, তা না করে একটা বাচ্চার সাথে নিজেও বাচ্চাদের মতো ঝগড়া করছেন। জিনিয়ার ধমক শুনে জাহেদ আর রোহান একসাথে বারবার কল করতে শুরু করে আরমানকে। একের পর এক কল গেল, কিন্তু কোনো সাড়া নেই। রোহান দাঁত চাপল।
কোথায় গেল এই ছেলে? দরকারের সময় কোনো খবর নেই শালা। মিমার ফিহা তখন তাদের সাথে বসে আছে, যারাকে জড়িয়ে ধরে বসে আছে জিনিয়া। এতটুকু সময় যেন জিনিয়ার সাথে ওর আরও ভালো সম্পর্ক হয়ে গেছে, কেমন বড় বোনের মতো আগ্রহ রেখেছে তাকে। সবার চোখ মুখে টেনশন, সময় যেন থেমে গেছে। যারা আর কান্না করতে করতে বলে, উনি কল ধরবে না ভাইয়া, আমি কাল রাত থেকে কল করছি, ধরছে না। উনি আমাকে ভালোবাসে না, পাষাণ লোক, কত কষ্ট দিচ্ছে আমাকে। 3 দিন ধরে একটা কথাও বলেনি আমার সাথে। রাশেদের সাথে এখন এক বোকা সদস্য যোগ হয়, জোহান। তাদের কথার আগাগোড়া কিছুই মাথায় ঢুকছে না তাদের, শুধু বোকার মতো ওর মুখের দিকে তাকিয়ে আছে। অবশেষে রোহান শেষবার চেষ্টা করে। আল্লাহর রহমতে এবার কল রিসিভ হলো। সবার বুক ধুকপুক করতে লাগলো, কিন্তু কল আরমান নয়, ফারিয়া বেগম রিসিভ করে। হ্যালো। রোহান শান্ত কণ্ঠে বলে, আন্টি, আমি রোহান। দয়া করে বলুন না আরমান কোথায়? ফারিয়া বেগম স্বাভাবিকভাবে বললেন, ও তো ঘরেই আছে। রাতে ফোনটা ডাইনিং টেবিলে ফেলে রেখে মনে হয় ঘুমিয়ে গিয়েছিল, এখনো মনে হয় শুয়ে আছে। সবার মুখে একসাথে স্বস্তির ছাপ ফুটলো। রোহান অনুরোধ করে বলল, আন্টি প্লিজ আরমানের কাছে ফোনটা দেন, ওর সাথে খুব জরুরি কথা আছে। ফারিয়া বেগম একটু অবাক হয়ে গেলেন। আচ্ছা, লাইনে থাকো, আমি এখনই ফোনটা নিয়ে যাচ্ছি ওর ঘরে। এই কথাগুলো শোনার পর ঘরের ভেতর এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সবার চোখে তখন একটাই আশা। ফারিয়া বেগম মোবাইল হাতে নিয়ে ধীরে ধীরে আরমানের ঘরের দিকে এগোলেন। দরজা খুলতে দেখলেন ছেলে মাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে। ভেজা চুল থেকে পানি চপচপ করে পড়ছে, শরীরে জড়িয়ে আছে শুধু সাঁতার তোয়ালে। আরমান মাকে দেখে ভীষণ কুচকালো। আম্মু কিছু বলবে? রোহান কল করেছে, বলছে খুব দরকারি কথা আছে। আরমান মোবাইল মায়ের হাত থেকে নিয়ে নিল। ছোটে বিরক্তির ছাপ, মাথাটা কেমন যেন করছে। শাওয়ার নিয়েও শান্তি লাগছে না তার। কানে মোবাইলটা নিয়ে বলল, এই সকালে আবার কি এত জরুরি কথা তোর? আরমানের গলা ফোনের ওপাশ থেকে আসতেই রিহানের গর্জন দিয়ে বলে, শালা কুত্তার বাচ্চা, হারামজাদার বাচ্চা, কোথায় ছিলি তুই এতক্ষণ? আরমান থমকে গেল, ফ্রিকুচকে কণ্ঠ শক্ত করলো। বাল, গালি দিচ্ছিস কেন? যেটা বলতে কল করেছিস সেটা বল। রোহান দাঁতে দাঁত চেপে আবারও বলল, গালি না দিয়ে উপায় আছে? তুই মরে যা, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই জানিস যারার কি অবস্থা? তুই ওর কল মেসেজ কিছুই উত্তর করছিস না কেন? আরমান অবাক, আবার চিন্তাও কাজ করছে। কি বলছিস? কি হয়েছে ওর? রোহান দপ করে টেবিলে হাত মারল। ওই বদমাইশটা চেয়ারম্যানের ছেলে, যার সাথে মাঠে ঝামেলা হয়েছিল। ওই বদমাইশ নাকি আজ সন্ধ্যায় যারাকে জোর করে বিয়ে করতে আসবে। কাল দুপুরে এসে ভাঙচুর করেছে, জোয়ানের মাথায় আঘাত করেছে, আবার সকালে এসে বিয়ের জন্য জিনিসপত্র রেখে গেছে। মেয়েটা আর তার মা একদম আতঙ্কে পাগল। আরমান মাথার ভেতর যেন বজ্রপাত হলো, রক্ত গরম হয়ে গেল। দাঁত হড়মড় করে বলল, কি বললি? রহিম যারাকে? রোহান থেমে গেল না, আরও কয়েকটা গালি ঝাল। তুই চিন্তামুক্ত হয়ে ঘুমাচ্ছিলি, আর এখানে তোকে কল করতে নির্ঘুমে রাত কেটেছে ওর। আরমানের বুক ধরফর করতে লাগলো, চোখ লাল হয়ে উঠলো, সে নিজেও ফুঁসে উঠল। পোলারের জ্যান্ত কবর দিব আমি। এত দুঃসাহস কি করে হলো ওর দিকে হাত বাড়ানোর? কলিজা ছিঁড়ে হাতে ধরিয়ে দিব আমি। আজ আমি ওর দাঁত ভেঙে হাতে ধরিয়ে দেব। ভাইয়ের যে মেশিন এত লাফালাফি করছে না, ওই মেশিন ঘোড়া থেকে কেটে ফেলবো আমি। বিয়ে করার স্বাদ সারা জীবনের মতো ঘুচিয়ে দিব। ফারিয়া বেগম অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। এই প্রথম দেখলেন আরমান এতটা ক্ষিপ্ত, আর একই ভাষা ব্যবহার করছে। আরমানের এমন চিৎকার শুনে জেসমিন বেগম রান্নাঘর থেকে ছুটে আসেন। আরমান কণ্ঠ ভারী করে বলল, রোহান, তোরা এখন কোথায়? আমরা সবাই যারাদের বাড়িতে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তোরা ওকে একটু দেখে রাখ, আমি আসছি। ঠিক তখনই রোহানের হাত থেকে মোবাইলটা কেড়ে নেয় যারা। কান্না করতে করতে বলে, আপনাকে আসতে হবে না, শয়তান লোক। লাগবে না আপনাকে আমার, কারো ভালোবাসা চাই না। আমি ওই বদমাস লোকটাকে বিয়ে করে নিব, সংসার করব আমি। দেখতে আসতে হবে না আপনাকে। আপনি ঘুমিয়ে থাকুন। জারার কথায় আরমানের রাগে যেন কেরোসিন ঢালার মতোই জ্বলে উঠল। গলার স্বর 3 গুণ বাড়িয়ে চিৎকার করে বলে, কুত্তার বাচ্চা, মুখ ছিঁড়ে ফেলবো তোর। আর একবার ওই মুখ দিয়ে এসব বের হলে। বিয়ের শখ জেগেছে তোর, তাই না? আসছি আমি। তোর বিয়ের শখ আমি
ওই চেয়ারম্যানের ছেলের টুনটুনি কেটে ছুটাবো। শহরের বাচ্চা। যারা ফের নাক টানতে টানতেই বলে, একদম ধমকে কথা বলবেন না, শয়তান লোক, খবিশ লোক একটা। যাওয়ার সময় একবার বলে গিয়েছিলেন আপনি, তাই আমিও ওই চেয়ারম্যানের ছেলেকে বিয়ে করে নিব। হাফ ইঞ্চি বাচ্চা। কি কি কি? জিপ টেনে ছিঁড়ে ফেলবো তোর। আচ্ছা দেখবো নে। ওয়েট কর, আসছি আমি দেখানোর জন্য। সিরিয়াস বিষয়ে আরমানের কথা শুনে সকলেই হেসে ফেলে। আরমান ফোন কেটে দিল, তাতে দশ চেপে তোয়ালে পড়েই রুমের বাইরে হাঁটা দিল। ফারিয়া বেগম আরমানের পেছন পেছন রুম থেকে বের হন, ভয় ভয় কেঁপে বলে ওঠেন। কি হয়েছে বাবা, এত রেগে আছিস কেন? আরমান বড় বড় পা ফেলে বাইরে যেতে যেতে বলে, কিছু হয়নি আম্মু। আব্বু আর ছোট আব্বু আসলে বলে দিও আমি ইসলামপুর গ্রামে ব্যাক করছি। ফারিয়া বেগমের মুখ সাদা হয়ে গেল। আরমান দৃঢ় গলায় বলল, হায় আল্লাহ, সর্বনাশ! তুই এইভাবে বের হবি? আরমান, তোয়ালে পরে কোথায় যাচ্ছিস? অন্তত জামা প্যান্টটা তো পরে যা। সে তাড়াহুড়ো করে নিজের কালো মার্সিডিজ কারে চাবি হাতে নিয়ে তোয়ালে পড়া অবস্থায় সদর দরজা দিয়ে বের হতেই যায়, চোখে মুখে ঝড়। আরমান সাদা তোয়ালে জড়িয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। ফারিয়া বেগম কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইলেন। পাশে বসা থাকা জেসমিন বেগম ছেলের এমন পাগল মার্কা কাণ্ডে হাসবে নাকি কান্না করবে বুঝতেই পারছে না দুজন। আপা, তোমার ছেলেটা তোয়ালে পরেই বাইরে গেল, টাস্কি খেয়ে জেসমিন বেগম বলেন। ফারিয়া বেগম গম্ভীর এবং চিন্তিত গলায় বললেন, আমিও বুঝলাম না কি এমন জরুরি কাজ পড়েছে, কাপড় পরারও সময় পেল না, কিছু না পরেই বের হয়ে গেল। আবার অনেক রেগেও ছিল, মাথায় যেন আগুন জ্বলছে, চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আমার মনে হয় নতুন কোম্পানির কাজের ওইখানে কোনো সমস্যা হয়েছে, তাই হয়তো চোখে আগুন, মুখে রাগ, কিছু একটা হয়েছে নিশ্চয়। হ্যাঁ, মনে হয় কোনো বড় ঝামেলায় হয়েছে। এখন যতই জিজ্ঞেস করি মুখ খোলে না, শুধু বলে আম্মু সব ঠিক হয়ে যাবে। ছেলেরা বড় হলে মায়েদের থেকে সব কিছু লুকোতে শেখে, কিন্তু আপা তুমি ওর দিকে খেয়াল রেখো, ছেলেটা অনেক কাজের চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার বুকটা ধক করে উঠছে। কি এমন হলো যে এত ব্যস্ত, এত অস্থির হয়ে উঠেছে? আল্লাহ জানে কি হয়েছে ওখানে। চিন্তা করো না আপা, সব ঠিক হয়ে যাবে। ওখানে তো জাহেদ, রোহান আছেই। ওরা আছে, কিন্তু জিনিয়া আম্মুও আছে সেখানে, এটা নিয়েই বড় চিন্তা। জিনিয়াকে নিয়ে চিন্তা করি না আমি, কারণ ওর ভাইয়ের ওকে জীবন দিয়ে হলেও রক্ষা করবে, এই বিশ্বাস আমার আছে। দুই চা এত বেশি আর খাটলো না। দুপুরে রান্নার ব্যবস্থা করতে কিচেনের দিকে চলে যান। বাড়ির দুই কর্তা অফিস থেকে বাড়ি আসে প্রতিদিন দুপুরে লাঞ্চ করতে। ময়মনসিংহ শহর থেকে ঠিক দুপুর 12টার দিকে গাড়ি বের করলো আরমান। আকাশে রোদের তেজ, রাস্তার উপর ধুলো আর গরম বাতাস। স্টিয়ারিং ধরতে তার মাথায় তখন শুধু একটাই আগুনের মতো খবর ঘুরছিল, চেয়ারম্যানের ছেলে যারাকে জোর করে বিয়ে করতে চাচ্ছে। রোহান ফোনে যখন কথাটা বলেছিল তখন থেকে বুকের ভেতর ঝড় উঠেছিল, চোখ লাল হয়ে উঠেছে, শরীরের প্রতিটি স্নায়ুতে শুধু রাগ আর বিদ্রোহের ছাঁচ। স্টিয়ারিং আঁকড়ে ধরে ছুঁচ কামড়ে বিড়বিড় করলো সে, না, এটা হতে দেব না। মানজারা আমার মানে আমার। মোবাইলটা হাতে নিয়ে কাকে যেন কল করে আরমান। ওপাশ থেকে কি কথা হয়েছে শোনা গেল না, শুধু আরমানের কথা ছাড়া। অ্যাট এনি কস্ট তোমাদের ইসলামপুর গ্রাম দেখতে চাই আমি, আর যা বললাম কাজটা যেন হয়ে যায়। হ্যাঁ, তুলে নাও, রাতে এসে দেখা করব আমি। কি কি আনতে বলেছি মনে আছে? ওপাশে কি বললো শোনা গেল না। রাস্তার দুপাশে ভর দুপুরে নীরবতা, গরমে মানুষজন অলস হয়ে আছে, শুধু মাঝে মাঝে হেঁটে চলা দু একজনের ছায়া পড়েছে। গাড়ির হর্ন বাজিয়ে এগোতে লাগলো সে। বাতাস গরম, কিন্তু তার মাথার ভেতরে আগুন আরও ভয়ঙ্কর। প্রায় 4 ঘন্টার মতো গাড়ি চালিয়ে ঢাকার ভেতরে ঢুকে আরমান ফোনটা হাতে তুলে রুহানকে কল দিল। কোথায় আছিস? যারাদের বাড়িতে। এখনো তুই কোথায় আছিস? আসছি আমি, আর 1 ঘন্টা সময় লাগবে। যারা কেমন আছে, কি করছে ও? কান্না করতে করতে মাইগ্রেনের ব্যথা শুরু করে গিয়েছে, ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি জিনিয়া। আর একটু সামলে রাখ আমার কলিজাটাকে ভাই, আমি আসছি, বেশি সময় লাগবে না। ফোনটা কেটে দিল আরমান। গাড়ির
গতি বাড়াতে বাড়াতে তার চোখে ভেসে উঠল জারার মুখ। মোবাইল চেক করে দেখলো কাল থেকে হাজারটা কল করেছে, মেসেজ দিয়েছে। পাগলিটা নিশ্চয় অনেক কান্না করেছে, ভয় কাঁপছে। হয়তো মায়ের আঁচলে মুখ লুকিয়ে কেঁদেছে। বুকটা ধক করে উঠলো। একবার বলে আসলেই হয়তো এমনভাবে কষ্ট পেত না। ফিসফিস করে বলল, ভয় পাস না সোনা, আমি আসছি। দুপুরের রোদ তখন মাথার উপর হেলে পড়ে বিকেলের আগমন হচ্ছে। রাস্তায় গ্রামের মাত্র গাড়ি নিয়ে ঢুকেছে আরমান। বাজারের দিকটার কাছে আসতে মানুষের ভিড় বাড়তে লাগলো। দোকানগুলোর সামনে ভিড়, চায়ের দোকান থেকে ভেসে আসছে হই হল্লা। গাড়ি থামালে বাজারের মোড়ে হেডলাইট বন্ধ করতে চারিপাশে গরম আর ভিড়ের চাপা শব্দ কানে এলো। দূর থেকে দেখা গেল চেয়ারম্যানের ছেলে সত্যি বসে আছে দোকানের বেঞ্চে, কয়েকজন দেদার্সকে নিয়ে জোর গলায় হাসাহাসি করছে। তার ঠোঁটে স্পষ্ট অহংকার আর নোংরামি। স্টিয়ারিং শক্ত করে ধরল আরমান। বুকের ভেতরটা রক্ত ঠকবক করে ফুটছে। নিজের সঙ্গে সঙ্গে ফিসফিস করে বলল, এবার সব হিসাব মেটাবো, আর কিছু সময় অপেক্ষা কর। গাড়িতে বসে রহিমের ফটাফট কয়েকটা ছবি তুলে নেয় আরমান আর একটা নাম্বারে সেন্ড করে দেয় সে। গভীর শ্বাস নিল। দুপুর গড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে। চারিদিকে ভর দুপুরে নীরবতা, শুধু মাঝে মাঝে পাখির ডাক শোনা যাচ্ছে। যার নিজের রুমে চুপচাপ শুয়ে আছে, শরীর খুব ক্লান্ত। পাশে বসেছে জিনি আর মিম আর ফিহা। সবাই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু যারার মুখে একটা কথা নেই, শুধু লালচে চোখে বোঝা যাচ্ছে কতটা কান্না চেপে রাখছে সে। ড্রয়িং রুমের মাঝে বসে আছে রাশেদ, রোহান আর জাহেদ। দুপুরে খাওয়া শেষ হলে কারো মন ভরেনি, সবার চোখে মুখে চিন্তার ছাপ, কারো কথায় প্রাণ নেই। তারা শুধু অপেক্ষা করছে কখন আরমান ফোন করবে, কখন জানাবে সে ইসলামপুর পৌঁছেছে। ঠিক সেই সময় রান্নাঘর থেকে ভেসে এলো মারিজা বেগমের গলা, মিম, ও মিম, একটু রান্নাঘরে আয় মা। শব্দটা শুনে রাশেদ চমকে উঠলো। হঠাৎ মনে হলো বুকের ভেতর কেঁপে উঠলো কিছু একটা। মিম, এই নামটা তো তার ভীষণ পরিচিত। এই নাম শুনলেই মনে পড়েছে পুরনো দিনের কিছু মুহূর্ত, এক পরিচিত স্মৃতি। কিন্তু এখানে কার নাম মিম? সে কিছুটা গম্ভীর হয়ে চারিদিকে তাকালো। কেউ কোনো উত্তরই দিল না। জাহেদ আর রুহানি খেয়াল করেনি তার মুখের পরিবর্তন। রাশেদ তখনও মনে মনে নামটা উচ্চারণ করছে, মিম। হঠাৎ যারা ঘর থেকে দরজা খট করে খুলে গেল। ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো একটা মেয়ে, মাথায় ওনা টানা, হাতে পানির গ্লাস, মুখে এক ধরনের শান্ত ভদ্রতা, কিন্তু চোখে মুখে স্পষ্ট চিন্তার ছাপ। রাশেদ তাকিয়ে রইল অবাক হয়ে। এটাই কি মিম? এই মিমি কি সেই মিম যার নাম এতদিন ধরে তার ভেতরে ছাপা পড়েছিল, নাকি কেবলই কাকতালীয় মিল? মিম সবার দিকে তাকে হালকা হাসি দিল, তারপর রান্নাঘরের দিকে এগোতে লাগলো। রাশেদের চোখ তখনও স্থির তার উপর। বুকের ভিতর অদ্ভুত এক আলোড়ন, কেমন অস্থিরতা কাজ করছে। রোহান হঠাৎ রাশেদের দিকে তাকিয়ে বলল, কি হলো, এমনভাবে ঘুমাচ্ছ কেন? রাশেদ চমকে ওঠে, দৃষ্টি সরিয়ে নিল, ঠোঁটের কামড়ে নিচু গলায় শুধু বলল, কিছু না। কিন্তু তার চোখের ভেতর তখনও ঘুরছে একটা প্রশ্ন। এই মেয়েটাই কি সেই মিম যাকে আমি মনের ভিতর লুকিয়ে রেখেছি? আবার ভাবে, একজনের সাথে অন্যজনের নাম তো মিল থাকতে পারে, এটা স্বাভাবিক বিষয়। এরই মাঝে একটু থামথাম পরিবেশ। হঠাৎ সে নীরবতার মাঝে ঘর কাঁপিয়ে রোহানের মোবাইল বেজে ওঠে। স্ক্রিনের নাম আরমান। রোহান দ্রুত ফোন কল ধরে। কল কেটে আসলো বসার ঘরে। সবাই তাকিয়ে রইল। হ্যাঁ ভাই বল, কি খবর, কোথায় আছিস? রোহানের কণ্ঠে শ্বাসের সঙ্গে অস্থিরতা। আমি ইসলামপুর গ্রামে পৌঁছে গেছি, বড় রাস্তায় আছি এখন। আরমান আবার রোহানকে সরাসরি বলেন, যারাকে নিয়ে বের হ বাড়ি থেকে ফার্স্ট। কিভাবে নিয়ে আসবো? ওর মা তো প্রশ্ন করবে, এখন কি বলবো আমি? এত কিছু জানি না আমি, যে কোনোভাবে ওকে বাইরে নিয়ে আয়, আমি অপেক্ষা করছি। তুই নিয়ে যা, আমি পারবো না। রোহান, এটা কোনো নাটক করার সময় না, নিয়ে আয় তাড়াতাড়ি, দেরি করবি না। বলে কল কেটে দেয় আরমান। রোহানের মুখটা মাস্টুই হাঁ করে কিছু বলার জন্য, কিন্তু আর বলা হলো না। রোহান বিপির করে বলে, শালা নিজে ওখানে সাহেব সেজে বসে আছে আর আমাদের বলছে রিস্ক নিতে। আরে কলিজা কি আমার নাকি তোর বাল? রোহান এক হাতে ফোন ধরেই একবার রান্নাঘরের দিকে তাকায়, আবার যারা রুমের দিকে তাকায়। এখন কিভাবে যারাকে এখান থেকে বের করবে, দোটানায় পড়ে যায় রোহান। রোহানের দিকে তাকিয়ে আছে দুই জোড়া চোখ, রাশেদ আর জাহেদ। চোখে তাদের প্রশ্নের আভাস। আরমান ভাইয়া কি বলেছে? যারাকে বড় রাস্তায় নিয়ে যেতে বলেছে।
ভাইয়া চলে এসেছে? আরমান ইসলামপুর গ্রামে চলে এসেছে শুনে রাশেদের দুনিয়ার সব চিন্তা বাদ দেয়। চোখে মুখে তার উজ্জ্বলতা ছেড়ে স্যার চলে এসেছে। রোহানের কোনো কথা না বলে রান্নাঘরের দিকে যেতে থাকে জাহেদ আর রাশেদ তার পেছন পেছন যায়। রান্নাঘরে এসে দাঁড়ায় রোহান। আন্টি, একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। কি কথা বলবে বাবা? সন্ধ্যা তো প্রায় হয়েই এলো। এখন যদি চেয়ারম্যানের ছেলে চলে আসে তাহলে তো পরিস্থিতি সামলানোর দায় হয়ে পড়বে। তাই বলছিলাম কি কথা বলো? যারাকে যদি আমাদের সাথে নিয়ে যাই। না মানে ও তো আমাদের বোনের মতো, তাই ওকে সেফটি দেওয়া আমাদের দায়িত্ব। হ্যাঁ, তোমাদের ওপর আমার পুরো বিশ্বাস আছে, তুমি নির্ভয়ে বলো। রোহানকে কথার মাঝে আটকে যেতে দেখে জাহেদ এগিয়ে আসে। সে বুঝতে পারছে রোহান হয়তো ভয় পাচ্ছে। আন্টি, আসলে ভাইয়া বলতে চাচ্ছে আমরা যদি ভাবিকে, না মানে যারাকে আমাদের সাথে নিয়ে যাই, তাহলে ওই চেয়ারম্যানের ছেলে এসে ওকে পাবে না আর ঝামেলাও করবে না বেশি। মার্জিয়া বেগম উত্তর করলেন না। তাদের কথা ভাবতে থাকেন। সত্যি যারাকে এখানে না তো আর ঝামেলা করবে না রহিম। ওদের কথায় অনুমতি দিয়ে দেন তিনি, কারণ সবার আগে নিজের সন্তানদের রক্ষা করতেই হবে। ঘরে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ল। যারা স্তব্ধ থেকে হঠাৎ কাঁপতে লাগলো। মার্জিয়া বেগম রান্নাঘর থেকে বেরিয়ে যারার রুমে জিনিয়ার দিকে তাকিয়ে বললেন, জিনিয়া মা, রোহান বাবা বলছে ওকে নিরাপদ রাখতে তোমাদের সাথে নিয়ে যাবে। এখানে সব কিছু ঠান্ডা হলে আবার যারাকে পৌঁছে দিয়ে যাবে বলছে। মার্জিয়া বেগমের কথা শুনে জিনিয়া বুঝতে পারলো আরমান হয়তো চলে এসেছে, তাই যারাকে নিয়ে যাওয়ার কথা বলছে। জিনিয়া শান্ত গলায় বলল, আচ্ছা আন্টি, তাহলে আমি ওকে সুন্দর করে ডেকে আনছি। মিমার ফিহাও বলে, আমরাও যারার সাথে যাব জিনিয়া আপু। তোরা ওর সাথে গেলে আমি তোর মা বাবাকে কি জবাব দিব? যদি কোনো বিপদ হয় তখন? কিছু হবে না আমাদের, আমরা আমাদের জানুকে একা কোথাও ছাড়বো না। হ্যাঁ আন্টি, একদমই তাই। আর বাড়িতে কল করে বলে দিচ্ছি আজ বাড়ি ফিরবো না, আমরা আপনাদের বাসায় থাকবো। মার্জিয়া বেগম তাদের কোনোভাবেই অনুমতি দিতে রাজি না। তিনি চান না নিজের মেয়ের জন্য ওরাও বিপদে পড়ুক, কিন্তু মিম আর ফিহা জেদ ধরে বসে আছে, তারা যাবেই। শেষ পর্যন্ত তাদের জেদের কাছে হার মানতে হলো মার্জিয়া বেগমকে। আচ্ছা যাবে, এখন একটা ওড়নার ব্যবস্থা করে দাও আমায়। মিম জারার ওয়ার্ড্রপ থেকে একটা হালকা ওড়না, অতটা ঘন নয় কিন্তু চেহারা ঢেকে বাড়ি থেকে বের করার জন্য যথেষ্ট। জিনিয়া ওড়নাটা দিয়ে সুন্দর করে ঢেকে দেয় ফিহাকে, চেক করে বলে, দরজা জানালা লক করে দিই। আন্টি, আমরা বের হয়ে গেলে আপনি সদর দরজা ভালো করে বন্ধ করে জোহানকে নিয়ে জারার রুমে বসে থাকবেন। সব ঠিকঠাক, কিন্তু বিপত্তি হলো এক জায়গায়। যারা যেতে রাজি হচ্ছে না। জিনিয়া ওড়না দিয়ে ঢেকে দিচ্ছে আর যারা বারবার তা খুলে ফেলছে। জেদ, ভয় আর অভিমান সব একসাথে। এখন সে স্বার্থপরের মতো চলে যাবে। যদি ওর মা আর ভাইয়ের কোনো ক্ষতি হয় তখন নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। আর মুখ ফুটে বলতেও পারছে না সে আরমানের কাছে কিছুতে যেতে যাবে না, কারণ তার মা এখানে আছে। ফিহা যারাকে বোঝায়, জানো, এটা জেদ করার সময় না, আরও দেরি হয়ে গেলে হিতে বিপরীত হতে পারে। যাব না আমি আম্মু, আর ভাইকে একা ফেলে এতটাও স্বার্থপর হতে পারবো না আমি। মেয়ের এমন জেদের কারণ বুঝতে পারলেন না মার্জিয়া বেগম। মেয়েটাকে তাদের নিয়ে চিন্তা করছে। আমাদের কিছু হবে না, তুই ওদের সাথে যা, আল্লাহর ওপর ভরসা রাখ মা। মিম রাশেদ আর জাহেদের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপনারা দুজন একটু বাইরে দেখে আসুন কেউ আছে কি না। রোহান আর জাহেদ শুনে নিয়ে মাথা নাড়ালো। তারা দ্রুত এগিয়ে গেল দরজার দিকে। যারা উঠে ধীরে ধীরে বসার ঘর থেকে বেরোলো। জিনিয়া তার কাঁধে ওড়না দিয়ে গায়ে ঢেকে নিল। ওরা লম্বা চুল, গলার গৃহ সব ভালো করে ঢেকে হলো যেন জনসম্মুখে চিনে ফেলা না যায়। মিম নীরবে এগিয়ে এসে যারার পাশে দাঁড়ালো। মুচকে হাত চাপড়ে ধরলো। ফিহা চোখ বুজে দোয়া পড়তে থাকে, রাস্তায় যেন শয়তানগুলোর সাথে দেখা না হয়। বাড়ির ভেতর দ্রুত কাশি সম্পূর্ণ হলো। দরজা নীরবে খোলা হলো। সবাই একসঙ্গে বের হতে লাগলো। রোহান সামনে, জায়েদ পাশে, ফিহা রাশেদ একটু পেছনে, তার সাথে মিম, যারা জিনিয়ার সঙ্গে। মায়ের চোখের কোণে অচেনা রক্ত ঝাপচা। মার্জিয়া বেগম কাঁদতে কাঁদতে দরজায় দাঁড়িয়ে সাহস বললেন, ভয় পাবি না মা, তোর এই ভাইগুলো তোর সাথে আছে। এখন ওই বদমাইশটা তোর কোনো ক্ষতি করতে পারবে না।
আঁচল দিয়ে মুখ চেপে কান্না আটকে চেষ্টা করলেন তিনি। রোহানদের দিকে তাকিয়ে বললেন, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। বাইরে গ্রামের বাজারের ঝিলের ঝাপসা রোদের গরম, মানুষের কোলাহল, কিন্তু তাদের পরিকল্পনা চালু। আরমানের কথা মনে রেখেই তারা দ্রুত ভেতরে ঢুকে আশপাশে মিলে নিল শক্তভাবে। আরও 5 মিনিট সময় লাগবে বড় রাস্তা যেতে। সবাই থমথম করে ধরার হৃদয়, কিন্তু চোখে একটাই আশ্বাস, যারাকে নিয়ে দ্রুত আরমানের কাছে যেতে হবে। বড় রাস্তায় এসে দাঁড়াতে সবাই প্রথমেই চোখে পড়ে একটা ব্ল্যাক মার্সিডিজ বেঞ্চ। রাস্তায় একপাশে সুন্দর করে পার্ক করা, গাড়িটা যেন আলাদা করে চকচক করছে। চারপাশে সন্ধ্যার অন্ধকারের ভেতর গাড়ির সাদা হেডলাইট দুটো মৃত চলতে থাকা মনে হচ্ছিল যেন কারো চোখ দুটো কেমন ঘুরে তাকিয়ে আছে তাদের দিকে। রোহান দ্রুত হাঁটা শুরু করলো গাড়ির দিকে। তার সাথে ছিল জাহেদ, রাশেদ, মিম, ফিহা আর জিনিয়া যারাকে নিয়ে ধরে ধরে নিয়ে আসছে। কিন্তু সবার মাঝখানে এক অদ্ভুত অস্থিরতায় হাঁটছিল যারা। তার বুক ধকধক করছে, ভেতরে লজ্জা, ভয়, অস্বস্তি সব একসাথে গিলে খাচ্ছে। মনে মনে ভাবছিল, যাব না আমি ওই পাষাণ লোকটার কাছে, কথাও বলবো না। কেমন করে কষ্ট দিয়ে চলে গিয়েছিল। আবার ভাবে এতক্ষণ ধরে অপেক্ষা করলেন, রাগ করেছেন কিনা। আরমান সাধারণত শান্ত স্বভাবের নয়, একটু দেরি হলে তার মাথা গরম হয়ে যায়। তার কল এসেছিল প্রায় 40 মিনিট আগে, অথচ এই জায়গায় আসতে মাত্র 20 মিনিটের মতো লাগে। যারা জানতো এরই মাঝে সে রেগে আগুন হয়ে যাবে। গাড়ি একেবারে কাছে আসতেই ক্লিক শব্দে জানলাটা নামিয়ে দিল আরমান। ভেতর থেকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলল, যারাকে গাড়ির ভেতরে বসিয়ে দে। কথাটা এতটাই হুকুমের মতো শোনালো যে চারিপাশে এক মুহূর্তে নিস্তব্ধতা হয়ে গেল। মিম, ফিহা আর জিনিয়া তিনজনেই যারা হাত ধরে টানাটানি শুরু করলো। চল না জানু, লেট হয়ে গেছে অনেক। জিনিয়াও যারাকে গাড়িতে বসার জন্য বলে, আরমান ভাইয়া কিন্তু রেগে যাবে বনু, তাড়াতাড়ি যাও। কিন্তু তারা একেবারে হাঁটু গেড়ে বসে পড়ার মতো করে আঁকড়ে ধরলো তাদের হাত। কাপা কাপা গলায় বলল, না আমি যাব না, প্লিজ তোমরা আমাকে ওই বাঘের খাঁচায় যাওয়ার জন্য জোর করো না। তার শরীর কেঁপে উঠছিল, চোখে জল টলমল করছিল। গাড়ির ভেতর থেকে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছিল আরমানের। হঠাৎই সে ধমক দিয়ে উঠল, হাফ ইঞ্চির বাচ্চা, 1 মিনিটের মধ্যে গাড়িতে এসে না বসলে পা ভেঙে ফেলবো আমি। একটা শব্দে কেঁপে উঠলো চারপাশ, যেন বজ্রপাত হলো। যার বুকটা কেঁপে উঠলো, পা কাঁপতে কাঁপতে ধীরে ধীরে সে গাড়ির দিকে এগুলো। মিমটা কিছুই করতে পারছিল না। যারা একেবারে গাড়ির কাছে গিয়ে হাত বাড়িয়ে দরজা খুললো, কিন্তু ঠিকই সেই মুহূর্তেই তার চোখে পড়লো ভেতরে বসে আরমানের দিকে, এবং যা দেখলো তাতে সে যেন মাথা ঘুরে পড়ে যাবে এমন। আরমান খালি গায়ে বসে আছে, তার গায়ের উপর শুধু একটা সাদা তোয়ালে জড়ানো। সেই তোয়ালেটা কোমরের নিচে শক্ত করে পেঁচানো, অন্য কোনো পোশাকই নেই। এটা 420 ভোল্টেজের ঝটকাই খেয়েছে সে। যারা মাথা ছিমছিম করতে লাগলো, বুকের ভিতর থপথপ আওয়াজ হচ্ছিল। ওকে এমন অবস্থায় দেখে যারার যেন চোখ কোটা থেকে বের হওয়ার যাওয়ার উপক্রম। সে আরমানের দিকে তাকে চোখ বড় বড় করে তাকিয়েছে। এই কেমন অবস্থা, মনে হলো তার মুহূর্তের ভেতরই দরজাটা ঠাস করে বন্ধ করে দিল। যারা ঘুরে দৌড়ে আবারও ফিহা, জিনিয়ার দিকে, মিমের দিকে চলে এলো। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। এই মাত্র একটা ধমক খেয়ে গাড়িতে বসতে গেল, আবার চলে আসছে কেন? রোহান তড়ি করে জিজ্ঞেস করলো, কি হয়েছে, আবার কেন চলে এলে? জাহেদ এগিয়ে এলো। গাড়িতে তো উঠছিলে, হঠাৎ আবার চলে আসলে কেন ভাবি? কিন্তু যারা কোনো উত্তর দিতে পারলো না। বুকের ভেতর যেন কেউ শিকল বেঁধে ফেলেছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ফিহা কাঁধে হাত রাখলো। অবশেষে অনেক কষ্টে মুখ খুললো সে, গলা কাঁপছিল। উনি তো শুধু তোয়ালে জড়িয়ে বসে আছে গাড়িতে। কথাটা শোনার পর পরের মুহূর্তে সবাই টাসকে খেয়ে গেল। মিম আর ফিহা চোখ বিস্ফোরিত হয়ে গেল। তারপর তারা দুজনেই হঠাৎ লজ্জায় মাথা নিচু করে ফেলল। কিন্তু লজ্জার ফাঁকেই দুজনে মিটমিট করে হাসি দিক খেলে, যেন পরিস্থিতি যতটা সিরিয়াস তার থেকেও অনেক বেশি ফানি লাগছে তাদের কাছে। রোহান হতভম্ব হয়ে বলল, কি তোয়ালে পরে বসেছে? জায়েদ হাসি চাপতে না পেরে বলি উঠল, ভাইয়া মনে হইতেছে যেন বাথরুম থেকে ডিরেক্ট চলে আইছে। রাশেদ তো একেবারে হেসে কুটি কুটি পেট চেপে বলল, ও মাই গড, আমার স্যার সব বিষয়ে শর্টকাট। এদিকে গাড়ির ভেতর বসে আরমান বুঝতে পারলো যারা ফিরছে না, তাই দরজা খুলে নেমে এলো সে। আর নেমে আসতে পুরো শরীর পরিবেশ জমে গেল। তার গায়ে তখনও সেই সাদা তোয়ালে, খালি বুক, ভেজা চুল,
চোখে মুখে বিরক্তির ছাপ। মিম আর ফিহা লজ্জা একেবারে মুখ ঢেকে ফেলেছে, তবু চুপি চুপি হাসি থামাতেই পারছিল না। রোহান, জাহেদ আর রাশেদ একসাথে চিৎকার করে উঠল। সবাই হেসে গড়াগড়ি খেতে লাগলো। আরমান বিরক্তি নিয়ে কপালে হাত দিয়ে বলল, ভাই, তোর এটা কি অবস্থা? তুমি কি সোজা বাথরুম থেকে এসেছো নাকি ভাইয়া? সিরিয়াসলি? মার্সিডিজ আর তোয়ালে? দিস ইজ দ্য নেক্সট লেভেল ফ্যাশন, স্যার। রোহান মুচকি হেসে জিজ্ঞেস করলো। আরমান তাতে দরজে পুঁতে দিল। আমার কাছে বিয়ে আটকানোটা বেশি ইম্পর্ট্যান্ট, পোশাক নয়। আর আমি কি ন্যাংটা হয়ে এসেছি? দোস্ত, কাপড় পরার টাইমও পেলি না তুই? না, সময় পাই নাই। কল দিছিলাম 40 মিনিট আগে, তোরা আসছিস 20 মিনিট লেট করে। লজ্জায় মুখ ঢেকে ফিহার কাছে কানে ফিসফিস করে বলে, আই ক্যান্ট বিলিভ দিস সিচুয়েশন। ফিহা মাথা নিচু করে হাসতে হাসতে বলল, এমন সিন তো সিনেমাতেও দেখা যায় না রে দোস্ত। যারা দাঁড়িয়ে ছিল একেবারে স্থির হয়ে, তার শরীরটা কেমন কেঁপে উঠেছিল, চোখ জ্বলে জল চলে এসেছিল। আবার আরমানের অবস্থা দেখে লজ্জাও লাগছে মনে হচ্ছিল। নির্লজ্জ লোক, তোয়ালে পরে এসে কি বোঝাতে চাচ্ছে উনি আমাকে অনেক ভালোবাসে? কচুবাসে খবিশ লোক কোথাকার। শরম লজ্জা শরম কিছুই নেই। কেমন করে এতগুলো মেয়ের সামনে দাঁড়িয়ে আছে, যারার বুকের ভেতর ভয়, রাগ আর লজ্জায় পুড়ে যাচ্ছে। এদিকে ছেলেরা থামছেই না। জাহেদ আবারও হেসে হেসে বলে, ভাই, মিডিয়ার লোকেরা যদি খবর পেত নামকরা ব্যবসায়ী আরিফ খান এর একমাত্র ছেলে তোয়ালে পরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, তাহলে তো হেডলাইনে হয়ে যেত কালকের পেপার। সবার আবার হেসে লুটোপুটি খেলো। আরমান এবার একেবারে বিরক্ত হয়ে চিৎকার করে উঠল, চুপ কর গাধা! সব কয়টার দাঁত বের করা বন্ধ না করলে এক এক জনরে গাড়ির নিচে ফেলে বুকে ভইরা দিমু। কিন্তু হুমকি দিয়ে লাভ হলো না। ওদের হাসি থামলো না। মিম আর ফিহা এতটাই হেসে ফেললো যে চোখে জল চলে এলো। অবস্থা এমন দাঁড়ালো যে পুরো রাস্তায় হাসির আওয়াজে ভরে গেল। আরমান দাঁড়িয়ে বিরক্তিতে দাঁত চেপে শ্বাস ফেলছে। শুধু মনের ভেতরে সেও বুঝতে পারছিল পরিস্থিতি আসলেই রিডিকুলাস হয়ে গেছে। আরমান যারা চোখে দিকে তাকিয়ে দেখে শুধু ভয় আর লজ্জার ছায়া, কিন্তু রাগও হচ্ছে তার। এবার গলায় 440 ভোল্টের জোর নিয়ে যারাকে ধমক দিয়ে বলে, তোকে গাড়িতে বসতে বলেছি আমি, কান দিয়ে কথা যায় না তোর বাল? ভয় কেঁপে ওঠে যারা, চোখ দিয়ে পানি চলে আসে তার, কিন্তু সে একচুলো নয় না জায়গা থেকে। এভাবে কিছুক্ষণ চলতে থাকলো হাসাহাসি আর মজা। শেষে আরমান বিরক্ত হয়ে বলল, ওকে ফাইন, তোরা হাসিস, যারা গাড়িতে উঠবি না তাই তো? বলে সে তোয়ালে ঠিক করতে করতে আবারও গাড়ির ভিতরে উঠে গেল। গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ শোনা গেল। সবাই তখন হেসে একে অপরের দিকে তাকাচ্ছিল, আবার ভয় পাচ্ছে, রেগে গেছে অনেক। এখনই এই ঝড় কার উপর পড়ে দিয়ে যাবে আল্লাহ জানে। যারা যখন দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে ভাবছিল, আমি কি করব এখন? যাব না আমি। ওনার না হয় লাজ লজ্জা কিছুই নেই, তার মানে কি আমারও নেই নাকি? ঠিক সেই সময় গাড়ির দরজার কাছে আবারও জোরে খুলে দিল আরমান। সে ধাপে ধাপে এগিয়ে আসতে লাগলো যারার দিকে। তার চোখে আগুন জ্বলছিল। সবার সামনে যেন লজ্জার, রাগে আর অধৈর্যের আগুনে মিশে গেছে সে। মুহূর্তের ভেতরই কাছাকাছি গিয়ে একটা কষি থাপ্পড় দিল যারার গালে, ঠাস। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো, শুধু যারার গালটাই লাল হয়ে উঠলো। আরমান গর্জে উঠল, তোর এত সাহস, আমি ডাকলি তুই আসিস না, নাটক করিস। আমার পেশেন্স অলরেডি শেষ হয়ে গেছে তোর কাছে। ধমকটা এত জোরে বের হলো যে যারার বুকের ভেতরটা ধপ করে উঠলো, চোখে জল চলে এলো। সবার সামনে অপমান, লজ্জা, রাগ, ভয় সব একসাথে বুকে চেপে ধরলো তাকে। মিম, ফিহা, জিনিয়া কেউ একটা শব্দ করতে পারলো না। রোহান, জাহেদ, রাশেদ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। যার শরীর কাঁপছিল, হঠাৎ সে ভয়ে ফুটফুট করে কেঁদে উঠলো। তার কান্নার শব্দ রাস্তার নীরবতা ভেদ করে বেরিয়ে এলো। আরমান এবার আর কিছু না বলে ঘুরে দাঁড়িয়ে দ্রুত যার হাত ধরে হাঁটতে থাকে গাড়ির দিকে। দরজা খুলে ভেতরে ঠাস করে বসালো যারাকে। সেই মুহূর্তে যেন আর কোনো বিকল্প রইল না। ভয়, কান্না, লজ্জা সব মিলিয়ে কান্না করতে করতে গাড়ির সিটে গুটিসুটি মেরে বসে থাকে চুপ করে, আর অনবরত কান্না করতে থাকে। চোখে তখনও জল টলমল করছিল। বাইরে দাঁড়িয়ে থাকা বাকিরা একে অপরের দিকে তাকালো। কারো মুখে কোনো কথা নেই, শুধু বাতাসে চাপা ভারী একটা বোঝা ঝুলে থাকলো। আমি ওকে নিয়ে যাচ্ছি, যদি মন চায় আসতে তো আয়। কোথায় যাবি তুই? প্রশ্ন করলো রোহান। কাজী অফিস। বলে গাড়িতে উঠে ঠাস করে দরজা লক করে দিয়ে বসে পড়ে আরমান। রোহান সবাই আবুলের মতো দাঁড়িয়ে আছে।
কি বলে গেল বুঝতেই পারলো না। কাজী অফিসে কেন যাবে হঠাৎ করে? স্যার কাজী অফিসে কেন যাবে? রাশেদের প্রশ্নে শুনে ধ্যান ভাঙে সবার, কিন্তু একজনের বিরক্ত লাগে। মিম, কাজী অফিসে কি করতে যায় মানুষ? কপাল কুঁচকে রাশেদের দিকে তাকে উত্তর দেয়, কাজী অফিসে মানুষ কি করতে যায়? আবার লোক? কি আর করতে চাই, কাজী অফিসে তো সবাই বিয়েই করে। স্যারও তার মানে